আমি মন্ত্রী মশাইকে এই হাসপাতালে একটা বেডে শুয়ে রাখবো। ভগবান না করুন, যদি সরমার কিছু হয়ে যায়, যদি আমার অনাথ আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে যায়, তবে মন্ত্রী মশাই কাটা ছেলে কোনো ডাক্তারে নয়, এই নবাব করবে। জেদ করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। লিখুন, এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? শোরুমে এতদিন পরে নিজের ছেলেকে পেয়েছে, তাকে ছেড়ে সে কি এখানে আসবে? আমার তো কিন্তু শর্মা নায়েরা তো পিকলুকে বাঁচানো যাবে না। ওদের চোখ খুললে কেবল মামা বলে কাঁদছে। আমি অনেক কষ্ট বুঝিয়ে বুঝিয়ে ওকে শান্ত করেছি। ঠিক আছে, কাল না হয় একবার যাবো। কোথায় যাবেন? ভাবছি নবাবের আশ্রমে ফিরে যাব। কিন্তু নিজের ছেলেকে ছেড়ে? আমি যখন জেনেই যাচ্ছি ও ভালো আছে, সুখে আছে, আমার কোনো কষ্ট নেই। আমি শুধু মাঝে মধ্যে লুকিয়ে এসে ওকে দেখে যাব। কিন্তু আর তাছাড়া মা হয়ে নিজের ছেলের কাছে আর কতদিন মুখ লুকিয়ে থাকবো বলুন? ও যখন আমার পেছনে দাঁড়িয়ে বারবার আমার কথাই বলছিল, আমার নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছিল। ভাবছিলাম আর বোধহয় আমি নিজেকে ধরে রাখতে পারবো না, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবো। বলেই পারতেন, ধরলে হয়তো আমার বুকটা হালকা হতো, কিন্তু ওর বুকে এসে চেপে বসতো একটা সমস্যার পাহাড়, যে পাহাড় বইবার ক্ষমতা ওটুকু ছেলের নেই। আপনি ওর মা, আপনি যা ভালো বুঝবেন। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু তো এসেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? এই এত লোককে বসিয়ে কোথায় গেছেন উনি? সামনের মাসে তো ভোট, মন্ত্রী অজিত বাবুর হয়ে জওয়ারধারে মাঠটাতে মিটিং করতে গেছেন। যিনি প্রকৃত দাতা, তার দানের পরিমাণ যেমন দেশের লক্ষ লক্ষ জনসাধারণ জানতে পারেন না, সেই রকম যিনি প্রকৃত কর্মী, তিনি দেশের জন্য কতটা করেছেন তাও দেশবাসী জানতে পারেন না। এমনই এক কর্মী হচ্ছেন আমাদের অজিত বাবু, যিনি গত 5 বছর ধরে কি কাজ করেছেন আপনারা তা জানতেও পারেননি। গত 5 বছর ধরে উনি ক্রমাগত ভেবে ভেবে এই সিদ্ধান্তে এসেছেন যে কেরোসিন তেলের এই সংকট, বিদ্যুতের এই সংকট এ আর চলতে দেওয়া ঠিক নয়। তাই উনি ঠিক করেছেন সুষ্ঠুভাবে কাজ করার জন্য এবারে তার প্রতীক চিহ্ন পাল্টাবেন। এবারে তার প্রতীক চিহ্ন বালতি। উনি বালতি করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। অপদার্থ বালতি করে বিদ্যুৎ দেয়? করবেন বিদ্যুৎ নয়, বালতি করে উনি কেরোসিন তেল পৌঁছে দেবেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। আর অন্ধকার নয়, এবার আলোয় আলোয় ভরে যাবে চারিদিক। আপনারা প্রত্যেকে আপনাদের বলুন, চালিয়ে যান, চালিয়ে যান। ভাবলেন কেন? চালিয়ে যান। বিদ্যুৎ দেবো, কেরোসিন দেবো, চাল দেবো, ডাল দেবো। হ্যাঁ, সব দেবো। চাল দেবো, চাল দেবো, যা চাইবেন সব দেবো। রাস্তাঘাট তৈরি করে দেবো, চাল দেবো। চলুন। কোথায়? চেম্বারে রুগীদের বসে রেখে আপনি দেশ সেবা করছেন? 15 জন রুগীকে তার সেবা করার ক্ষমতা নেই, সে করবে দেশ সেবা? চলুন। আমি যাবো না, আপনাকে হবে। মা, মা, আমার মা কোথায়? বল না, তিনি পিকুকে দেখতে থাকুন, আমি এখন শর্মার কাছে যাচ্ছি। শোনো, হ্যাঁ তোমার ডিউটি শেষ? আগে হ্যাঁ। এসপি সাহেব বাড়ি আছেন? উনি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কাল যে মহিলা এসেছিলেন? না না, উনি তো কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। কোনো আশা নেই, এখন শুধু প্রতীক্ষার পালা, কখন সূর্য ডুববে।
যদি এসব আসতো, নিজের ছেলেকে ছেড়ে যে বাড়ি ছেড়ে চলে গেল, সে কখনো আসে? তোদের চোখে জল কেন? একটু হাসছে। আমার উপর অভিমান করে চলে গেলি বাবা। আমি যে নিজের ছেলেকে ছেড়ে তোর কাছে চলে এসেছি। কথা বল, টাকা বিকলু, বিকলু আমার দিকে দেখ, বিকলু, বিকলু। রাজুকে এখানে নিয়ে আসলে হয় না? যাও, কালকে নিয়ে এসো। ওকে যেখানে নিয়ে আসবো, ওর লেখাপড়া চালাবার মতো টাকা আমার কোথায়? আশ্চর্য, আমি থাকতে তুমি টাকার কথা কেন ভাবছো? আর তাছাড়া গত 8 বছর ধরে তুমি আমার অনাথ আশ্রমে আছো, আমার বাচ্চাদের দেখাশোনা করছো। এর জন্য যদি আমি আপনি রাজুর মতো আপনিও মাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? আমি অনাথ বাচ্চাদের সেবা করি, মায়ের মতো ওদের ভালোবাসি। এটা টাকার জন্য না। এটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে আমার কষ্ট দূর করতে গিয়ে আমি এসপি সাহেবকে কষ্টে ফেলতে চাই না। আমার একটা কথা রাখবেন। বলো। রোজ একটিবার ওই স্কুলটার সামনে আমাকে নিয়ে যাবেন। রাজুকে দূর থেকে একবার দেখতে পেলেই আমি খুশি। রাজু, তোমার দেওয়া টাকা তোমায় দিয়ে গেলাম, তার সঙ্গে আমার আশীর্বাদ। আমার হাতে রান্না খেয়ে তোমার যেমন মার কথা মনে পড়ে, তেমনি তোমাকে দেখলে আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভাসে। দুজনে এক বাড়িতে থাকলে দুজনেই কষ্ট পাবো, তাই আমি চলে যাচ্ছি। ভালোবাসা দিও। কিরে, ঘুমোস নে? ঠিকানাটা যদি রেখে যেত। কি করতিস? অন্তত একবার গিয়ে ক্ষমা চেয়ে আসতাম। তোকে ক্ষমা চাইতে হবে না, উনি নিশ্চয়ই তোকে ক্ষমা করেছেন, তাই তো তোকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন। উনি তো জানেন না যে ওনাকে আমি কত ছোট ভেবেছি। ওরা মায়ের জাত, ছোট ভেবে ওদের কোনোদিন ছোট করা যায় না। রাজুকে তো দেখতে পেলাম না। ওকে মনে হয় আরেক জায়গায় পাওয়া যাবে। চলো।
রাতের কোনো খবর জানো? ও স্কুলে আসেনি কেন? আসবে কি করে? ওর তো খুব শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? দুদিন আগে ওদের বাড়িতে একজন রান্না করার জন্য মহিলা এসেছিলেন। উনার হাতে রান্না ঠিক ওর মার হাতে রান্নার মতো বলে উনি যেন টাকার জন্য বাড়ি ছেড়ে চলে না যান, তাই রাজু সারাদিন না খেয়ে ওনার জন্য ওর টিফিনে 10 টাকা বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি গিয়ে শুনলো উনি চলে গেছেন। কাল সারাটা দিন না খেয়েছিল। রাত্রে ওই মহিলা রান্না পায়নি বলে কিচ্ছু খায়নি। এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে না? আচ্ছা নবাবদা, ওর মায়ের কোনো খোঁজ পেলে? খোঁজ? মানে আমার কি মনে হয় জানো, ওর মাকে ফিরে পেলে ওই মহিলা এসে এইভাবে ওর মার কথা মনে করিয়ে দিয়ে গেছে। আমি ভাবছি ওই ভদ্রমহিলা এলেনই বা কেন, আর রাজকে অসুস্থ করে চলেই বা গেলেন কেন? ওনার নিশ্চয়ই কোনো ছেলে বলে নেই। দেখছি ওর মাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আর দেরি করা চলবে না। রাজু যে যেতেই ও হয়তো আর কিছু খেতেই চাইবে না। এরকম বাজে অখাদ্য চাল তুমি করতে পারলে? রেশন থেকে? হ্যাঁ, রেশন থেকে? রেশনে তো এরকম চাল দেওয়ার কথা না। এই চাল মানুষ তো দূরের কথা, গরু ছাগলও খাবে না। প্রায় তো রেশনে এরকমই চাল দেয়। আমরা দুজনেই তো ঝেড়ে বেছে। চলো দেখে আসি কে আমাদের গরু ছাগল ভাবছে, সরকার না রেশন দোকানের মালিক। যদি রেশনের দোকানের মালিক ভালো চাল সরিয়ে এই চাল আমাদের দিয়ে থাকে, তাহলে গরু ছাগলের মতন ওকেও রাস্তা দিয়ে টানতে টানতে আমি নিয়ে আসবো। ভালো চালগুলো গোডাউনে লুকিয়ে রেখে রেশনে বস্তা পাতা চাল দিচ্ছেন? হ্যাঁ, দেশের মানুষকে কি গরু ছাগল ভেবেছেন? না মানে শুনুন, কালকে প্রত্যেকটা বস্তা রেশনের দোকানে নিয়ে গিয়ে খারাপ চাল ফিরিয়ে এনে এগুলো বিলি করার ব্যবস্থা করবেন, বুঝেছেন? নইলে এটা আজকে ওই বস্তায় ঢুকেছে, কালকে এই বস্তায় ঢুকবে। আপনার আবার কি হলো? আগে আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে ভালো রেশনের চাল 10 বস্তা পাঠিয়ে বাকি চালগুলো গুদামে সরিয়ে রেখে রেশনের পচা চাল বিক্রি করতে। তারপর কি হলো বলবেন তো? আর কি হলো, রেশনে পচা চাল বেচছিলাম বলে নবাব আমার কলার ধরে টানতে টানতে বাজারের মধ্যে দিয়ে নিয়ে এলো। তারপর আরে বাবা, মুড়িটা দিচ্ছিল ফাঁসিয়ে। আচ্ছা আপনি যান, আমি দেখছি। আপনি কতটা দেখবেন তা আমি বুঝতে পারছি। আপনি নেতা, দেশের নেতা। আপনার ছেলেকে ধরে নবাব রাস্তায় দমাদম পেটালো, তাতেই আপনি কিছু করতে পারছেন না। আপনি আবার আমায় দেখেন। ওটা শুনে আপনার জন্য কত ফলস ভোট দিয়েছি, কত বোমাবাজি করেছি, আর আপনি বলেছিলেন পুলিশ আপনার হাতের মুঠোয়, কেউ কিচ্ছু করতে পারবে না। বলা নেই কওয়া নেই, দেশের পুলিশগুলো যে হঠাৎ এরকম সৎ হয়ে যাবে কি করে বুঝবো? স্যার আপনি একবার স্যার এসপি সাহেবকে ফোন করুন না। আপনি বললে নিশ্চয়ই উনি অ্যাকশন নেবে। হ্যাঁ, এর জন্য যদি 10-20 হাজার খরচা হয় আমি দেব। হ্যালো, আমি অজিত চৌধুরী বলছি। এসপি সাহেব আছেন? আমি কি করতে পারি বলুন? আজকে এক্ষুনি নবাবকে অ্যারেস্ট করে জেলে পুরতে হবে। অ্যারেস্ট? কিন্তু আমি যে থানার অফিসারদের অ্যারেস্ট করতে বারণ করে দিয়েছি। ভাবছি আপনাদের দিয়ে একটা আইন পাশ করিয়ে রাখবো, যাতে ভবিষ্যতে পুলিশকে আর কাউকে অ্যারেস্ট করতে না হয়। সে কি, ক্রিমিনালদের অ্যারেস্ট করা হবে না? নিয়ম তো এটাই ছিল, কিন্তু আপনারা নেতারা তো আমাদের কোনো কাজই করতে দেন না। কাউকে অ্যারেস্ট করে থানায় এনে লকআপে পড়ার আগেই কোনো না কোনো নেতা বলেন যে ও আমাদের দলের লোক, ছেড়ে দাও, নাহলে থানার সামনে আমার ছেলেরা বিক্ষোভ দেখাবে। কিন্তু তাই বলে চোরকে অ্যারেস্ট করলে নেতারা ফোনে বলেন আমার লোক, রেপিস্টকে অ্যারেস্ট করলে ধমকান। অ্যারেস্ট করতে গিয়ে পুলিশের হয়রানি হয়, আর সরকারের পেট্রোল পড়ে আপনাদের ফোনের বিল বাড়ে। তাই এসব চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি যে ঠিক যাই করুন,
ওই নবাবকে অ্যারেস্ট করতেই হবে। তাহলে বলছেন আবার অ্যারেস্ট করা শুরু করব? হ্যাঁ, আর দেখুন, আমি কেন, কোনো নেতা টেলিফোন করলে আপনি কান দেবেন না। চলুন তাহলে আপনার সঙ্গেই যাই। আপনি বুঝি নবাবের আশ্রমটা চেনেন না? হ্যাঁ, ওটা আমি খুঁজে দেবো, কিন্তু তার আগে আপনার বাড়িতে একবার যাব। আমার বাড়ি? হ্যাঁ, কেন? দেখুন, অ্যারেস্ট করা যদি শুরু করতেই হয় তাহলে প্রথমে তাকেই অ্যারেস্ট করব যার নামে আমাদের থানায় সবচেয়ে বেশি ডায়েরি রয়েছে। তা আপনার ছেলে কি এখন বাড়িতে আছে নাকি কোনো মেয়েদের স্কুলের সামনে তাকে পাওয়া যাবে? তার মানে আপনি... হ্যাঁ, থানা থেকে অফিসার নিয়ে গিয়ে আমি আপনার ছেলেকে লকআপে পুরে দেবো। পরিণামটা একবার ভেবে দেখেছেন? আপনি আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন তো? কমপ্লেনের ওই ফাইলটা বড় কর্তাদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরার অনেক আগেই আপনার ছেলের মালাই চাকিটা আমি ঘুরিয়ে দেবো। ঠিক আছে, দেখছি। দেখুন, যদি আপনার ছেলে নিজেকে শুধরে নেয় তা নইলে কিন্তু আমি যখন তখন আপনার বাড়িতে চলে যেতে পারি। হ্যাঁ, আসবেন, তবে আমার ছেলেকে অ্যারেস্ট করতে নয়, নিজের চাকরি বাঁচাতে। বাবা, এই মাত্র যে ভদ্রলোক এসেছিলেন উনি কে? কেন? বলো না উনি কে? উনি একজন মন্ত্রী, অজিত চৌধুরী। দাঁড়াও। তুমি আমার কাছে জানতে চাইছিলে, এবার আমি তোমার কাছে জানতে চাইছি ওই ভদ্রলোক কে? এই যে তুমি বললে একজন মন্ত্রী। এই পরিচয়টা আমাদের সবার জানা। ওর অন্য একটা পরিচয় তোমার জানা আছে। হোয়াটস দ্যাট? আমার এক বান্ধবী আছে না, পাপিয়া। পাপিয়া, উনি পাপিয়ার বাবা। না, কার বাবা সেটা আমি জানতে চাইছি না। আমি যেটা জানতে চাইছি সেটা বলো। আমি কি করে? রাজু, সামান্য একজন কনস্টেবল হিসেবে আমি চাকরিতে জয়েন করেছিলাম। আজ আমি এসপি। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। নাও টেল মি। আচ্ছা, টেল মি। বললাম তো বাবা, অসুস্থ শরীর নিয়ে ওর পরিচয় জানার জন্য তুমি এমনি এমনি আমার কাছে ছুটে আসোনি। তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো। But why? আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওর অন্য কি পরিচয় তোমার জানা আছে? উনি সেই লোক যার কথা মতো বাবাকে খুন করা হয়েছিল। যে লোক তোমার মার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবার জন্য তোমাকে এই শিক্ষা দিয়েছি। টেল মি। চুপ করে দেখো না, বলো। আমি এক্ষুনি একবারে বেরোবো। আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না, ওকে? আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন। আপনি বুদ্ধিমান, কিন্তু আপনার থেকে আমি বোধহয় বুদ্ধিটা একটু বেশিই ধরি। তাই আমি মন্ত্রী হয়েছি, আর আপনি একজন পুলিশ অফিসার। বাড়ি ফিরেই আপনার বসের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝেছি যে আপনার বিভাগে একজন ন্যায়বাগীশ অফিসার হিসেবে আপনার যথেষ্ট নাম ডাক আছে। আপনি নাকি কর্তব্যের খাতিরে ছোট বড় কাউকেই ছাড়েন না। এটা শুনেছেন। এবার সবার সামনে এটা হাতে নাতে প্রমাণ পাবেন। ওই যে বললাম,
বুদ্ধিটা আপনাকে একটু বেশিই ধরি। এটা ওকে দিন তো, নিন পড়ে দেখুন। এটা দেখছি আপনার ছেলের আগাম জামিনপত্র। আপনার জামিনপত্র কোথায়? আমার জামিনপত্র? আপনার ছেলের মতো একটা স্ট্রিট লোফার ছেলেকে অ্যারেস্ট করার জন্য সরকারি পেট্রোল পুড়িয়ে আমি এত দূর আসিনি। তার জন্য লোকাল থানা অফিসাররা আছেন, ওটা ওরাই করবেন। আমি এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করতে? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। আমার অপরাধটা কি জানতে পারি? নিশ্চয়ই পান। আজ থেকে 8 বছর আগে ধূপগঞ্জ স্টেশন থেকে অনিমেষ মণ্ডল এবং তার ছেলেকে জিপে তুলে নিয়ে গিয়ে আপনি অমলবাবুকে দিয়ে অনিমেষ মণ্ডলকে খুন করিয়েছিলেন। অমল তো শুনেছি মারা গেছে। তা প্ল্যানচেট করে ওর কাছ থেকে খবরটা জানলেন বুঝি? হ্যাঁ, অমলবাবু মারা গেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে অনিমেষ মণ্ডল ছেলে আজও বেঁচে আছে, যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল। অনিমেষ মণ্ডল মারা যাওয়ার পর থেকে তার ছেলে আমার কাছে আছে। ও আজ আপনাকে দেখে চিনতে পেরেছে। চলুন। নিশ্চয়ই যাবো, শুধু আপনার মুখের কথা তো আপনার সঙ্গে যেতে পারি না। এই এখানে কয়েকজন ভদ্রলোক রয়েছেন, এই ছেলেটিকে নিয়ে আসুন। এদের সামনেও যদি বলে আমি ওর বাবাকে খুন করিয়েছি, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে নিয়ে এক্ষুনি আমি আসছি। হ্যালো কালু, আমি দাদা বলছি। বাচ্চাকে এভাবে দাঁড় করালে কেন? বিয়েটা হয়ে গেছে স্যার। ঠিক করো, তাড়াতাড়ি জলদি করো। अरे तुम्हारा गाड़ी का क्या हुआ? अचानक गाड़ी खराब हो गया साहब। खराब हो गया साहब, जल्दी करो। তুমি অন্য পথ দিয়েছিও, আমাদের বাড়ি যাবার পথটা বাবা আটকে রেখেছে।
রাজু, স্যার, স্যার, ব্যবস্থা কি করা হলো? কিছু গুন্ডা বদমাশ আমাকে এভাবে মারধর করে চলে গেছে স্যার। রাজু কোথায়? রাজু, রাজু ভেতরে আছে স্যার। চলে। রাজু, 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 বাবা, বাবা, তোর কিছু হয়নি তো? না বাবা, গুন্ডাগুলো যখন আমার মারবার জন্য তাড়া করছিল তখন এক ভদ্রমহিলা ছুটতে ছুটতে এলেন। সোহেলা, তুমি কি ওকে দেখেছো? দেখবো কি করে? ওরা যেভাবে গুলি করতে গেল ওই ভদ্রমহিলা পেছন থেকে ছুটে এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন, আর গুলিটা ওনার পিঠে গিয়ে লাগলো, আর উনি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবাবটা এসেছিলেন, উনি ওনাকে নিয়ে চলে গেছেন। নিশ্চয়ই হাসপাতালে গেছে। চলো আমার সঙ্গে হাসপাতালে চলো। মা, রাজু, আমার মা, আমার মা। কেন তুমি আমার আগে বললে না? তাহলে সেই পুলিটা আমি মায়ের গায়ে কিছুতেই লাগতে দিতাম না, কিছুতেই না। আচ্ছা, এই অপারেশনটা করতে কত সময় লাগবে বলে মনে হয়? মেজর অপারেশন, সময় তো লাগবেই, হয়তো ঘন্টা 2। আপনি এখানে আছেন তো? আমি আসছি। কোথায় আছেন? আমার একটা মেজর অপারেশন করার আছে, তবে আধ ঘন্টা বেশি সময় লাগবে বলে মনে হয় না। নবাব, আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আইন তো আপনার হাতে ছিল, কি করতে পেরেছেন? যে দেশের গুন্ডারা এসপির বাড়ির ভেতরে ঢুকে গুলি চালায় সে দেশে আইন বলে কিছু আছে? বলুন, আছে? আমি বলছি আপনি যাবেন না, যা ব্যবস্থা করার আমি করব। পারবেন না, আপনার ইচ্ছে থাকলেও আপনি পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই খাঁটি পোশাকটা আপনার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মন্ত্রী আপনি কিছুই করতে পারবেন না। শুনুন, আমি বলছি না, আজ কোনো কথা শুনবো না। আমি মন্ত্রী মশাইকে এই হাসপাতালে একটা বেডে শুয়ে রাখবো। ভগবান না করুন, যদি সরমার কিছু হয়ে যায়, যদি আমার অনাথ আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে যায়, তবে মন্ত্রী মশাই কাটাছেড়া কোনো ডাক্তারে নয়, এই নবাব করবে। নবাব, দাঁড়ান, আপনি যাবেন না। হাতে যেটা রাখা উচিত ছিল, সেই আইনকে ছেড়ে দিয়ে হাতে রিভলভার নিয়ে আর যাকে রোকা যাক, এই নবাবকে রোকা যাক। হ্যালো, আপনি
লোক দিয়ে অনিমেষ মন্ডলকে খুন করিয়ে তার আবার প্রমাণ চাইছিলেন এসপি সাহেবের কাছ থেকে? হ্যাঁ, আপনি যে খুন করেছেন তার প্রমাণ আপনাকে এই আদালতের কাছে পেশ করতে হবে। ঠিক আছে, আমি যেদিন আমি আদালতের কাছে সব বলবো, কথা দিচ্ছি। কথা দিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নেতারা যা কথা দেন, বাড়িতে ফিরতে ফিরতে তা ভুলে যান। আমাকে দেওয়া কথা কি আপনার মনে থাকবে? মনে তো হয় না। নিন, নিজের প্যাডে নিজের হাতে লিখুন, শুধু অনিমেষ মন্ডলকেই আপনি খুন করাননি, তার ছেলেকেও খুন করাবার জন্য আপনার পোষা গুন্ডাকে আপনি এসপি সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন। নিন, ধরুন, দেখুন। কি করছেন? খবরদার, বাচ্চাদের উপর লাঠি চালাবেন না। লিখতে আপনাকে হবেই মন্ত্রী মশাই। সামান্য ইউনিয়ন লিডার থেকে মন্ত্রী হবার জন্য যে হাত দিয়ে অসংখ্য মিথ্যে কথা লিখেছেন, সে হাত দিয়ে অন্তত দুটো সত্যি কথা আপনাকে লিখতেই হবে। নিন, লিখুন। বলছি তো লিখবো না। চেক করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। নিন, লিখুন। না, আমি বলছি লেখো। না, দেখুন, এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, লিখবেন না? না, লিখবেন। বলো, বলো, লিখছি। বলো, লিখবেন। লিখছি। এর সব প্রমাণ আছে। চলুন। বলা, তুমি বাচ্চাদের নিয়ে হসপিটালে এসো, অনেক রক্ত লাগবে। ঠিক আছে। না, ছেলের রক্তের সঙ্গে মায়ের রক্ত মিলছে না। মিলছে না? সবাই লাইন করে ডাক্তারবাবু, ওনার এক ছেলের সঙ্গে রক্ত মেলেনি, ওনার এত ছেলে মেয়ে, কারো না কারোর সঙ্গে তো রক্ত নিশ্চয়ই মিলবে। আপনি দেখুন। ঠিক আছে, এদের একজন একজন করে পাঠান, দেখি কার রক্তের সঙ্গে মায়ের রক্ত মেলে। তোমার মা তো একেবারে সুস্থ অনাথ আশ্রমে ফিরে গেছেন। এবার ওনাকে তোমার কাছে নিয়ে আসবে না? হ্যাঁ, এবার যাবো। তুমিও চলো না আমার সঙ্গে। না, তোমার মার সামনে দাঁড়াতে আমার খুব খারাপ লাগবে। আমার বাবার জন্যই তো। এটা তো তোমার কোনো দোষ নেই। চলো, নবদা থাকবে, মায়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, আর আমাদের ইয়ের ব্যাপারটাও বলে দেবো। তুমি না অসভ্য। বাড়ির চারদিকটা ভালো করে ঘিরে রাখো। ঠিক আছে স্যার। নবাব যাতে কোনো মতে পালাতে না পারে। ওকে স্যার। আসুন। ওদিকে, আপনারা ওইদিকে আসুন। তুমি আমার সঙ্গে যাবে না মা? কি করে যাব বাবা? এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। এসব অনাথ ছেলে মেয়েদের ছেড়ে তুমি তুমি তোমার নিজের ছেলের কাছে যেতে পারবে না? একবার তো গিয়েছিলাম, সে সাজা ভগবান আমাকে দিয়েছেন। অভিমান করে পিকলু আমাকে ছেড়ে চলে গেছে। যে ভুল আমি একবার করেছিলাম, সে ভুল আমি করব না বাবা। ভুল? মা হয়ে ছেলের কাছে আসাটা ভুল? আমি যেমন তোমাকে জন্ম দিয়েছিলাম, তেমনি তেমনি ছোট্ট ছোট্ট অনাথ শিশুরা দিয়েছে আমাকে নতুন জীবন। সেদিন তোমাকে বাঁচাতে আমি কয়েক ফোঁটা রক্ত দিয়েছিলাম মাত্র।
আর এরা আমাকে বাঁচাতে বোতল বোতল রক্ত দিয়েছে। এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না বাবা। আর তাছাড়া তোমাকে দেখার জন্য তো উনি রয়েছেন, আর এদের দেখার জন্য তো কেউ নেই বাবা। কেন নেই? কেন? এদের দেখার জন্য অনেকে রয়েছেন। গোপালদা রয়েছেন, মাসিমা রয়েছেন, নবাবদা রয়েছেন। উনি এখানে থাকবেন না। থাকবেন না? কোথায় যাবেন নবাবদা? জেলে। জেলে? আমি নিজের দায়িত্বে আপনি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ওকে কিছুটা সময় দিয়েছিলাম। নাও হি ইজ আন্ডার অ্যারেস্ট। কেন? কি অপরাধ করেছেন তিনি? মন্ত্রী অজিত বাবুর লোকেরা আপনাকে গুলি করে যে অপরাধ করেছিল, সেই একই অপরাধ উনি করেছেন আমার গায়ে হাত তুলে, আইন নিজের হাতে তুলে নিয়ে। আজ আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলেই এতদিন আপনারা যা করতে পারেননি, আজ উনি তাই করেছেন। অজিত বাবুর মতো একজন খুনি আসামিকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমরা পুলিশ কর্তৃপক্ষ ওর কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাবার মূল্য হিসেবে তার গলায় মালা না পরিয়ে আপনি এসেছেন তার হাতে হাত করা পরাতে। সরি ম্যাডাম, যে অপরাধ উনি করেছেন। বাবু আসুন। গোপালদা, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? কেন কিছু বলছো না গোপালদা? গোপালদা, আমি নয় নবাবের কেউ নই, কিন্তু তুমি তোকে ভালোবাসো। তুমি কেন কিছু বলছো না? এতগুলো অনাথ শিশুদের মুখ চেয়ে তুমি কিছু বলো গোপালদা। তুমি চুপ করে থেকো না, কিছু বলো। কি বলো গোপালদা? তোমার পায়ে পড়ি, কিছু বলো। উনি চুপ করে আছেন কারণ উনি জানেন যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও তেমনি অপরাধ হলেও সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়াটা আরো বেশি অপরাধ। না, নবাব! নবাব! আপনি যেখানে থাকুন বেরিয়ে আসুন। সারা বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নবাব! 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 চলুন আমরা ভেতরে যাই। চলুন স্যার। গোপালদা, গোপালদা, তুমি কি শুধু পাথরের মতো দাঁড়িয়ে থাকবে? গোপালদা! কি করবো বলো? নবাবকে পছন্দ করেন না সাধারণ নাগরিক হয়ে পুলিশের কাছে বাধা দেওয়া। আর কিছু না পারো, তুমি তো অন্তত ওকে পালিয়ে যেতে বলতে পারো। এতদিনে তোমরা ওকে এই চিনলে, পালিয়ে যাবার লোক নবাব নন। পালিয়েও যাবে কোথায়? আমি এখানে। স্যার আপনি? পুলিশের পোশাক পরে যে কাজটা করা সম্ভব হয়নি, সাধারণ পোশাক পরে সে কাজটা করে দিয়ে গেলাম। সামান্য একজন ইউনিয়ন লিডার থেকে অজিতবাবু কি করে মন্ত্রী হলেন, তার কি করে এত বিষয় সম্পত্তি হলো, সেটা অনুসন্ধান করতে এখানে আসার পথে রূপগঞ্জ স্টেশনে দেখলাম কিছু গুন্ডা সরমাকে ওকে নিয়ে চলে এলাম গোপালদার আশ্রমে। গোপালদাকে পুলিশে চাকরি করতেন। একদিন একটা এনকাউন্টারে দুর্ভাগ্যবশত তার রিভলভার থেকে ছিটকে যাওয়া গুলিতে নিহত একটি নিরীহ লোক। অনাথ হয় তার দুটি সন্তান। সেই অনুশোচনাতেই গোপালদার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই অনাথ আশ্রম গড়ে তুলেছেন। আসলে এটার নামই আমার অনাথ আশ্রম। এর সব টাকা উনি দিল্লি থেকে প্রতি মাসে পাঠান। অফিসার হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে উনি আমার সাহায্য করছেন। স্যার আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন। দিয়েছিলাম বিকাশ বাবুকে।
উনি যখন একবার আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? ওটা বের করবেন না, ওটা বের করলে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একবার ব্যাগটা খুলতে দিন তো। আমি কি এটা যেন কেউ জানতে না পারে। কেউ না, নিতান্ত অপারগে আপনার গায়ে হাত তুলতে হয়েছিল। আপনি আমার ক্ষমা করবেন প্লিজ। চলি শর্মা, চলি গোপাল। তুমি এখানে? ও গেট দিয়ে ঢুকতে গিয়ে একজন পুলিশের কাছে তোমার পরিচয় পেলাম। শুনলাম এই গেটে তোমার জিপ রয়েছে, তুমি এদিক দিয়েই বেরোবে, তাই। এসো। শর্মা, এর বাবাই তোমার স্বামীকে খুন করিয়েছিল, আর এই তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এ না বললে আমি চলি শর্মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।